আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিরতিহীন 1 ঘন্টা সংবাদ দুপুরে। সাথে আছি ফারহানা লোপা এবং আমি আলী আশরাফ। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। ভাসানচরে গেল রোহিঙ্গাদের ১,৬৪২ জনের প্রথম বহর। নিরাপত্তায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। ন্যায্যতার ভিত্তিতে সবার জন্য কম দামে করোনার টিকা চান প্রধানমন্ত্রী। স্বাস্থ্যবিধি নিশ্চিতে মোবাইল কোড। পদ্মা সেতুতে বসল ৪০তম স্প্যান। ১০ ডিসেম্বরের মধ্যে বসবে সব শেষটি, জানালেন ওবায়দুল কাদের। টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা বাসের ৬ যাত্রী নিহত, আহত ৫ জনের অবস্থা গুরুতর। প্রধানমন্ত্রীর দপ্তরের নামে শাওন আহমেদ প্রিন্সের প্রতারণা। নানা তদবিরের অজুহাতে কোটি টাকা লোপাট। চট্টগ্রাম থেকে ১,৬৪২ জন রোহিঙ্গাকে নিয়ে ছেড়ে যাওয়া ৮টি জাহাজ নোয়াখালী ভাসানচরে পৌঁছেছে। প্রায় ৪ ঘন্টা যাত্রা শেষে দুপুর ১:৩০টার দিকে পৌঁছায় সেখানে। এর আগে সকাল 10:15টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থেকে জাহাজগুলো রওনা দেয়। ভোরে বাসে করে নৌবাহিনীর সদস্যরা রোহিঙ্গাদের পতেঙ্গার বার্ড, আরআরবি ও বোট ক্লাব জেটিতে নিয়ে যান। পরে সেখানে থাকা জাহাজে ওঠানো হয় তাদের। যাত্রার আগে বেশিরভাগ রোহিঙ্গাই নিজেদের ইচ্ছাতেই কক্সবাজার থেকে ভাসানচরে যাওয়ার কথা জানান। পাশাপাশি ভাসানচরে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে থাকারও আশা প্রকাশ করেন। যাত্রাপথে রোহিঙ্গাদের নিরাপত্তা দেয় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। বৃহস্পতিবার উখিয়া কলেজ মাঠ থেকে 23টি বাসে করে স্বেচ্ছায় ভাসানচরে যেতে চান এমন রোহিঙ্গাদের চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। স্কুল বাড়াই পারবে, অনার ঘরের সুবিধা, খাইবার সুবিধা হাল করি পারবে। খুশি আসি বাইরে ধরে মাঝে মানুষ বেকুন লেহির বলি হর এলা খুশি আই দিদি ক্যাম্পতন সই বুঝতেছে, এরা আসতেছে, আর যারা বুঝে নাই এরা আমি একটা পরে আসবো আর কি। ছোট বাচ্চাগুলোকে লেখাপড়া শিখাবো বা কিভাবে মানুষ করবো আর কিভাবে ন্যাশনালটা পেয়ে যাবে, কিভাবে আমাদের দেশে অন্য নতুন সিস্টেম ভাবে ফিরে যাব। ইনি আরও জানাতে ভাসানচর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, এই মুহূর্তে ভাসানচরের পরিস্থিতি জানাবেন, আর রোহিঙ্গাদের কিভাবে তাদের ঘরগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে বিস্তারিত জানাবেন। উৎসব মুখর পরিবেশে আমরা দেখতে পাচ্ছি এই ভাসানচরে রোহিঙ্গাদের প্রথম যেই দলটি পা রাখলো তাদের স্বাগত জানিয়েছেন নৌবাহিনীর সদস্য সহ এখানে যারা কর্মরত ছিলেন বিভিন্ন বাহিনীর সদস্য তারা। এবং আপনি যদি দেখেন যে আমরা যখন জাহাজে ছিলাম আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে রোহিঙ্গারা মানে আমাদের জাহাজে ছিল প্রায় 300 রোহিঙ্গা, তারা কিন্তু খুব উৎসাহ নিয়ে তারা ভাসানচরের দিকে তাকিয়েছিল এবং বলা চলে কিছুটা ঈদের চাঁদ দেখার মতন তাদের চোখে মুখে সেই হাসিটা আমরা দেখতে জীবন যাপন করার আশা নিয়েই ভাসানচরে এসেছে। এবং তারা বলছে বিভিন্ন নেট ইন্টারনেট ব্যবহার করে আমরা দেখেছি তাদের হাতে অত্যাধুনিক মোবাইল ফোন আছে। সেই মোবাইল ফোন নেট ব্যবহার করে তারা ভাসানচরের অবকাঠামো দেখেছে। সেখানে এই ভাসানচরে যেই ধরনের জীবনমান উন্নয়নের জন্য ব্যবস্থা রাখা হয়েছে, প্রতিটি পরিবারের জন্য একটি করে ঘর, সেখানে 4টি করে বিছানার রাখা হয়েছে, সব কিছু মিলিয়ে আলাদা রান্নাঘর, টয়লেট, গোসলখানার যে ব্যবস্থা রাখা হয়েছে সবকিছু দেখেই বলা চলে এই রোহিঙ্গারা খুব উদ্বুদ্ধ হয়েছেন। এবং সেইভাবেই কিন্তু তারা সেই আশা নিয়ে এসেছেন যে কক্সবাজারের যে ঘিঞ্জি বা একটি দূষিত পরিবেশে তারা জীবনযাপন করছিলেন। তারা বলছিলেন যে সেখানে অশান্তি যেই পরিমাণে বিরাজ করছে এবং যেই ধরনের নৈরাজ্য শুরু হয়েছে কক্সবাজার ভাসানচরে, রোহিঙ্গাদের কিছু গ্রুপ তৈরি হয়েছে, তারা নিজেদের মধ্যে সহিংসতা করছে, সেখানে তারা কিছুটা অনিশ্চয়তার মধ্যে ছিল। সেই অনিশ্চয়তা কাটিয়ে তারা নতুন স্বপ্ন নিয়ে রোহিঙ্গারা ভাসানচরে পা রাখলো প্রথম দল। আশা করা হচ্ছে যে এই প্রক্রিয়ার মধ্য দিয়েই যে 1 লাখ রোহিঙ্গাকে অস্থায়ীভাবে ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা সরকার নিয়েছে সেটি বাস্তবায়ন হবে এবং সেটির প্রথম যাত্রা শুরু হলো আজ। আমরা জানি বাংলাদেশ সরকার 2017 সালের নভেম্বরের নাগাদ এই প্রকল্পটি হাতে নিয়েছে এবং জানেন যে 2017 সালের 25শে আগস্ট
মিয়ানমারের সেনাবাহিনীদের হাতে নির্যাতন এবং নৃশংসতার শিকার হয়ে প্রায় 8.5 লাখ রোহিঙ্গা সেই সময় কিন্তু বাংলাদেশে পালিয়ে আসে, তাদের আশ্রয় দেয় বাংলাদেশ। ইতিমধ্যে আপনি জানেন 3টি বছর চলে গেছে এবং যত বছর যাচ্ছে রোহিঙ্গাদের নতুন নতুন সদস্য কিন্তু তাদের পরিবারে যুক্ত হচ্ছে। এই মুহূর্তে রোহিঙ্গাদের যে বোঝাটি আছে সেটি 11 লাখে উপরে গিয়ে ঠেকেছে এবং সেটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে। কক্সবাজারে অবকাঠামো উন্নয়নের তো একটি বাধাগ্রস্ত হচ্ছে, সেখানে যেই অর্থনৈতিক আছে সেটি বাধাগ্রস্ত হচ্ছে, পর্যটন বাধাগ্রস্ত হচ্ছে, সবচেয়ে বেশি যেটি হুমকি সেটি হলো পরিবেশ নষ্ট হচ্ছে। সেখানে পাহাড় কাটা হচ্ছে, সমতল ভূমি করা হচ্ছে, আশ্রয় শিবির বানানো হচ্ছে নতুন নতুন, এবং সেটি যে কতটা ঝুঁকির মধ্যে ফেলেছে সেটি 3 বছরের পর আসলে সব বিশেষজ্ঞরাই বলছে যে রোহিঙ্গারা এখন যেইভাবে কক্সবাজারে জীবনযাপন করছেন তাদের আসলে ডিসেন্ট্রালাইজের কোনো বিকল্প নেই। যেই ধরনের নৈরাজ্য এবং সহিংসতা সেখানে শুরু হয়েছে তার জন্য আসলে বিশেষজ্ঞরা বলছেন যে এর কোনো বিকল্প তারা দেখছিলেন না, কারণ ইতিমধ্যেই জানেন যে রোহিঙ্গা প্রত্যাবাসন সেটি একটি দীর্ঘমেয়াদী সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং সব ধরনের নিরাপত্তা ঝুঁকির মধ্যেও বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশ নয়, আমরা যদি বলি এই অঞ্চলে যে প্রতিবেশী দেশগুলো আছে তারাও কিন্তু সেই হুমকির মুখে পড়েছে। বিভিন্ন সময় অভিযোগ এসেছে কক্সবাজারের যে আশ্রয় শিবির আছে সেখানে ইয়াবা পাচার সহ নানা ধরনের অপকর্ম হচ্ছে এবং মানব পাচারের ঘটনা তো নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর একটা বিষয় জানাবেন, ভাসানচরকে তো কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, তো এখন প্রথম দলকে যে নেওয়া হচ্ছে তাদেরকে কোন ভাগটাতে রাখা হবে? সেটি এখনো কিন্তু আমাদের জানানো হয়নি। আপনি জানেন যে এটি খুব অনিশ্চয়তার মধ্যে দিয়েই বলা চলে যে এই যাত্রা শুরু হয়েছিল। বিভিন্ন ধরনের আন্তর্জাতিক যেই দাতারা আছেন তারা এটির বিরোধিতা করছিলেন। তারা পররাষ্ট্রমন্ত্রী বারবার বলছিলেন যে দাতা গোষ্ঠী যারা আছেন তারা নিজেদের স্বার্থ দেখছেন, তারা কক্সবাজারে যে আইসি জীবন আছে সেটি ছেড়ে তারা ভাসানচরে আসতে চাইছে না, তার জন্য তারা রোহিঙ্গাদের নিরুৎসাহিত করছে। সেই অভিযোগ কিন্তু পররাষ্ট্রমন্ত্রী গোটা 2 বছর ধরে করে আসছেন। সেটি কিন্তু আমরা দেখেছি যে এই রোহিঙ্গারা যখন আসতে চাইছিলেন তখন কিন্তু দাতারা বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিচ্ছিলেন, তারা বলছিলেন রোহিঙ্গাদের জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কিন্তু এই 1642 রোহিঙ্গাদের বেশিরভাগ রোহিঙ্গাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে তারা স্বেচ্ছায় এখানে এসেছেন, কোনো ধরনের জোর করা হয়নি। তো আপনি এখন বুঝতে পারছেন যে আসলে এটি নিয়ে একটি যেই গ্লোবাল পলিটিক্স বা ভূ রাজনীতি চলছে সেটি কিন্তু বিশেষজ্ঞরা আমাদের বরাবরই অ্যালার্ট করে আসছিল বা বলা চলে সতর্ক করে আসছিল, সেটির দিকে আসলে অগ্রসর হচ্ছে। এবং যেহেতু রোহিঙ্গা প্রত্যাবাসনটি দীর্ঘমেয়াদী ঝুলে যাচ্ছে, কোনো যে প্রতিবেশী দেশ বলি বা জাতিসংঘ তারা যেই ধরনের প্রতিশ্রুতি দিয়ে আসছিল রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত শুরু করার বিষয়, সেটি কিন্তু হচ্ছে না, সেটি ঝুলে যাচ্ছে। আমরা জানি 2017 সাল থেকে 2020 সাল 3-4টি বার রোহিঙ্গা প্রত্যাবাসনের পদক্ষেপ নেওয়ার পরেও শেষ মুহূর্তে এসে সেটি ভেস্তে গেছে এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়। আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে রুমের বরাদ্দটি এখনো সেইভাবে আমাদের জানানো হয়নি। আমরা যতটুকু জানি, যেটি বলছিলাম, 13,000 একর জমির উপরে ভাসানচর, সেখানে 1700 একর জমির উপরে এই অবকাঠামো তৈরি করেছে নৌবাহিনী গত 3 বছরে। সেখানে 120টি গুচ্ছ গ্রামে 1400-এরও উপরে ঘর আছে। সেই ঘরে 4 জন রোহিঙ্গাকে রাখার জন্য বরাদ্দ রাখা হয়েছে এবং সেই রোহিঙ্গাদের পরিবারের সদস্য যখন বাড়বে সেখানে তার রুমের বরাদ্দ বেড়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যে তারা আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো তো এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি, সেক্ষেত্রে বাংলাদেশের যে সমস্ত এনজিও আছে তারাই তো তাদের দেখভাল করবেন, তো তাদের প্রস্তুতি আপনি কেমন দেখছেন? সেটি গত সপ্তাহে কিন্তু 22টি এনজিওর প্রতিনিধিরা, দেশীয় এনজিওর প্রতিনিধিরা বাংলাদেশে এসে দেখে গেছেন সরকারি এবং সরকার এইখানে 1 লাখ রোহিঙ্গাকে 3 মাস খাওয়াবার জন্য ব্যবস্থা রাখা একটি পরিকল্পনা সরকার জানিয়েছিল। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মুহূর্তে এই 1642 রোহিঙ্গাকে খাবার বরাদ্দ দেওয়ার জন্য 66 টন খাদ্য মজুত করা হয়েছে। আগামীতে আরো করবে বাংলাদেশ সরকার। তারা যদি এই 1 লাখ রোহিঙ্গার দায়িত্ব না নেয় সেক্ষেত্রে বাংলাদেশ সরকার নিজে এই দায়িত্বের ভার গ্রহণ করবেন। তারা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দাতাদের বারবার বোঝানো হচ্ছে যে হারে কক্সবাজারের আশ্রয় শিবিরে অপতৎপরতা চলছে, সহিংসতা চলছে, পরিবেশ দূষণ চলছে। বিশেষ আরেকটি বিষয় জানাবেন যে এখন তো করোনার সময়, তো সেটি স্বাস্থ্যবিধি নিশ্চিতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে?
আমি যদি দেখাই, আপনাদের সবাই দেখবেন একই রঙের মাস্ক পরে আছে। নৌবাহিনীর পক্ষ থেকে এই মাস্ক সরবরাহ করা হয়েছে এবং তারা গতকাল সকালে কিন্তু উখিয়া থেকে রওনা হয়েছে। উখিয়া থেকে বাসে করে তারা চট্টগ্রামে এসেছে এবং যতটুকু আমরা জানি যে সেখানে তাদের করোনা টেস্ট করা হয়েছে এবং তারপরে কিন্তু তাদের পর্যায়ক্রমে এখানে আনা হচ্ছে। এখানেও যদি দেখেন, এটি কিন্তু কক্সবাজার আশ্রয় শিবির থেকে খুবই ব্যতিক্রমী একটি ব্যবস্থা রাখা হয়েছে। এখানে বলা চলে খুব দূরত্বের সাথে ঘরবাড়িগুলো আছে। যেই 120টি গুচ্ছগ্রামের কথা বলছিলাম, সেখানে কিন্তু খুব সুন্দর 16টি ঘর করা হয়েছে। সেটি জমি থেকে 4 ফুট উঁচুতে সব ধরনের জলোচ্ছ্বাস বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার বিষয়টি মাথায় রেখে আন্তর্জাতিক মান মেনেই কিন্তু এখানে অবকাঠামো তৈরি করা হয়েছে। আর ইতিমধ্যে আপনাদের যদি একটু দেখিয়ে রাখি, এখানে শামিয়ানা টানানো হয়েছে। খুব আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই কিন্তু এই রোহিঙ্গাদের প্রথম দল যেটি আছে তাদের গ্রহণ করছে সরকারের বিভিন্ন সংস্থা। নৌবাহিনী গত 3 বছর এই অবকাঠামো নির্মাণের জন্য তারা তত্ত্বাবধান করেছেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। রোহিঙ্গাদের কোন রোহিঙ্গা তাদের ঘর বরাদ্দ দেওয়া হবে সেটি কিন্তু এখান থেকে জানিয়ে দেওয়া হবে এবং আপাতত এই 1642 রোহিঙ্গাকে 14 দিন খাবার দেওয়া হবে। তারপরে কিন্তু তারা নিজেরাই রান্না করে খাবে, তাদের ত্রাণ দিয়ে দেওয়া হবে। এবং আপনি যদি দেখে রাখি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে থার্মোমিটার দিয়ে শরীরের যে টেম্পারেচার আছে সেটি মাপা হচ্ছে। কেমন আছে? ওয়েলকাম আপনাদেরকে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে করোনার বিধিনিষেধ নিশ্চিতে সেখানে তাদেরকে তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে এবং তাদেরকে তাপমাত্রা পরিমাপের পরে তাদেরকে ভেতরে ঢোকানো হচ্ছে। এবং আপনি যদি দেখেন যে এদের কিন্তু জীবন নাশক দূর করার জন্য সব ধরনের ব্যবস্থা, যেটি আমরা বলি করোনাকালে যেটি নিয়ে থাকে সাধারণত সব জায়গায়, সেটি নেওয়া হচ্ছে এবং সবারই টেম্পারেচার, যেটি বলছিলাম যে গতকাল রাতেই কিন্তু এদের করোনা টেস্টের কথা আমরা শুনতে পেরেছিলাম। এছাড়া এই প্রথম ধাপের পাশাপাশি কিন্তু আরো 3000 রোহিঙ্গা আমরা জানি কক্সবাজারের আশ্রয় শিবির থেকে এই ভাষাঞ্চলে স্থানান্তরের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন এবং তাদেরও কিন্তু পর্যায়ক্রমে নিয়ে আসার ব্যবস্থা করা হবে। এবং এই যে রোহিঙ্গারা এসেছেন তারা কিন্তু জানিয়েছেন যে তারা এখানে যে অবকাঠামো দেখবে, তারা সন্তুষ্ট হলে তাদের পরিবারের যে বাকি সদস্যরা কক্সবাজার আশ্রয় শিবিরে আছেন তাদের এখানে আসার ব্যাপারে উৎসাহিত করবেন। বাংলাদেশ সরকার এর আগে আমরা জানি যে 440 রোহিঙ্গাকে গত সেপ্টেম্বরে এখানে নিয়ে আসা হয়েছিল। আরেকটি যে বিষয় আছে, গত মে মাসে 306 রোহিঙ্গাকে এখানে নিয়ে আসা হয়। আপনি জানেন যে মালয়েশিয়া পাচারের সময় তাদের সমুদ্রপথে উদ্ধার করা হয় এবং সেখানে নিয়ে আসার এখানে আইসোলেশনের জন্য বা করোনা কালে তাদের এখানে রাখা হয়েছিল। আমরা যতটুকু জেনেছি সেই 603 জনকে কিন্তু এই যে জাহাজ বোঝাই করে নতুন রোহিঙ্গা নিয়ে আসা হয়েছে, এই 603 জনকে কিন্তু আবার কক্সবাজার আশ্রয় শিবিরে ফেরত পাঠাবে সরকার। সরকার বলছে যে সর্বশেষ একটি বিষয় জানাবেন যে পরবর্তী ধাপে যাদেরকে আনা হবে সেটি কবে নাগাদ আনা হতে পারে, সে বিষয়ে কিছু জানা গেছে কিনা? সে বিষয়ে এখনো জানা যায়নি। যেটি বলছিলাম যে যেই 306 জন রোহিঙ্গা মে মাস থেকে এখানে থাকছেন তারা কিন্তু এই যে জাহাজগুলোতে নতুন রোহিঙ্গারা ভাষাঞ্চলে এসেছেন সেই জাহাজে আবার কক্সবাজার ফিরে যাবেন। বাংলাদেশ সরকার বলছে যেহেতু এই 306 জনের বেশিরভাগই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন, মানবিক কারণেই সেই 306 রোহিঙ্গাকে আবার কক্সবাজার আশ্রয় শিবিরে তাদের পরিবারের কাছে পাঠানো হবে। নাফিজা, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আমরা আপনার সাথে আবারও যোগাযোগের চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। ন্যায্যতার ভিত্তিতে সাশ্রয়ী মূল্যে সবার জন্য মানসম্মত করোনা ভ্যাকসিন নিশ্চিতের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের 31তম বিশেষ অধিবেশনে রেকর্ডকৃত ভাষণে আজ এই তাগিদ দেন তিনি। পাশাপাশি করোনা ভ্যাকসিন স্থানীয়ভাবে উৎপাদনে উন্নয়নশীল দেশগুলোকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের 31তম বিশেষ অধিবেশন শুরু হয়েছে 3 ডিসেম্বর থেকে। দুদিনের এই বিশেষ অধিবেশন ডেকেছেন জোট নিরপেক্ষ আন্দোলন ন্যামের বর্তমান চেয়ার, আজারবাইজান ও জাতিসংঘের সেক্রেটারি জেনারেল।
এতে প্রধানমন্ত্রী তার ভাষণে করোনা মোকাবেলায় মানসম্মত ভ্যাকসিনের সার্বজনীন ও ন্যায়সঙ্গত অধিকার, স্থানীয়ভাবে টিকা উৎপাদনে উন্নয়নশীল দেশগুলোকে প্রযুক্তি হস্তান্তর এবং মহামারী পরবর্তী আর্থিক সহায়তা সহ 3টি বিষয়ে জোর দেন। In response to COVID-19 pandemic. করোনার ভ্যাকসিনকে গোটা বিশ্বের জন্য একটি বৈশ্বিক গণপণ্য বিবেচনা করতে হবে। WHO অ্যাক্ট ও কোভাক্স সুবিধার উদ্যোগ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উন্নয়নশীল দেশগুলোতে স্থানীয়ভাবে ভ্যাকসিন উৎপাদনের জন্য প্রযুক্তি হস্তান্তর করতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। The COVID-19 pandemic. প্রধানমন্ত্রী বলেন, করোনার মধ্যে আর্থিক সহায়তা সহ উন্নয়নশীল দেশগুলোর যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলোকে বিশেষভাবে স্বীকৃতি দিতে হবে। এ বিষয়ে জাতিসংঘ IFI সুশীল সমাজকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। The pandemic has made many people COVID-19 মোকাবেলায় একে অপরের সাথে সক্রিয়ভাবে সহযোগিতা করতে হবে। সর্বত্র নিয়ন্ত্রণে না আনলে COVID-19কে কখনোই কোনো একটি স্থানে নিয়ন্ত্রণে আনা যাবে না। বিশ্বব্যাপী এ পর্যন্ত 15 লাখের বেশি লোক মারা গিয়েছে এবং প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছে। এই মহামারী অনেক মানুষকে আরও দরিদ্র করে তুলেছে। people's livelihoods. করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Our fight against COVID-19 নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ended. মাস্ক ব্যবহার নিশ্চিত করতে শুক্রবার রাজধানীর বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বিপণী বিতানে ক্রেতাদের মধ্যে সচেতনতা দেখা গেলেও বিক্রেতাদের মধ্যে দেখা গেছে মাস্ক পরা নিয়ে অনীহা। রাজধানীর ইস্টার্ন মল্লিকা মার্কেটে মাস্ক না পরায় বিক্রেতাদের 1000 টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মার্কেটের পাশাপাশি বিভিন্ন এলাকাতেও ছিল অভিযান। মাস্ক না পরার জন্য তারা দিচ্ছেন নানা অজুহাত। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারের কঠোর অবস্থানের পর মাস্ক পরার প্রবণতা কিছুটা বেড়েছে। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রশাসন প্রয়োজনে আরও কঠোর হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। বাট এখন আমরা দেখছি মানুষ সচেতন হয়েছে এবং মাস্ক পরিধান করছে। সচেতনতা অবশ্যই আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। সতর্ক করার স্বার্থে আমরা জরিমানাটা আপাতত আমরা 1000-এর ভিতরে রাখছি। তবে যদি দরকার হয় আমরা জরিমানার পরিমাণ বাড়াবো এবং জেল দরকার হলে আমরা সেই দিকেও যাব। তারপর আমরা দ্বিতীয় দফার সংক্রমণ শুরুর পর একদিনে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ 2918 জনের মৃত্যুর রেকর্ড হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 2,18,000 মানুষ। সংক্রমণ ঠেকাতে 100 দিন মাস্ক পরার জন্য মার্কিনীদের আহ্বান জানাবেন প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন। গত 24 ঘন্টায় বিশ্বে করোনায় 12,600-র বেশি মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 6,79,000-এর বেশি। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি 15,11,000 ছাড়ালো। মোট আক্রান্ত 6,55,00,000-এর বেশি। কিছুদিন কম থাকার পর ব্রাজিলে আবারও বাড়ছে করোনার বিস্তার। একদিনে 776 মৃতের পাশাপাশি নতুন করে শনাক্ত হয়েছে 50,000 রোগী। রাশিয়ায় 550 মৃত্যু নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে 28,000 মানুষ। ইতালিতে বুধবার আরও 23,000 করোনা রোগী মিলেছে। বিস্তার রুখতে বড়দিনে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এছাড়াও জার্মানিতে 22,000, পোল্যান্ডে 14,000, ফ্রান্সে 12,000, তুরস্কে 32,000, ইরানে 13,000 রোগী পাওয়া গেছে। করোনা ভ্যাকসিনের বাজারে এগিয়ে থাকার দৌড়ে প্রতিষ্ঠানগুলো। অনুমোদনের 48 ঘন্টা পরেই যুক্তরাজ্যে পৌঁছেছে ফাইজার ভ্যাকসিনের প্রথম ব্যাচ। এদিকে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে মানুষের মনে যেন সন্দেহ না থাকে, সেজন্য ক্যামেরার সামনে টিকা নেবেন যুক্তরাষ্ট্রের সাবেক 3 প্রেসিডেন্ট। অন্যদিকে রাশিয়ায় উদ্ভাবিত ভ্যাকসিন স্পুটনিক 5 শনিবার থেকে 70 বছর বয়সীদের মধ্যে প্রয়োগের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেলজিয়াম থেকে যুক্তরাজ্যে পৌঁছেছে ফাইজারের প্রথম ব্যাচের ভ্যাকসিন। সাথে সাথেই সংরক্ষণ কেন্দ্রে নেওয়া হলেও গোপনীয়তা রক্ষায় জায়গার নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। শিগগিরই যুক্তরাজ্যের হাসপাতালে ভ্যাকসিন বন্টন শুরু হবে বলে জানিয়েছে তারা। এদিকে মার্কিন নাগরিকদের উৎসাহ দিতে এবং নিরাপত্তা নিয়ে শঙ্কা দূর করতে ক্যামেরার সামনেই টিকা নেবেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিন্টন। বৃহস্পতিবার ইউটিউবে প্রচারিত এক সাক্ষাৎকারে ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচির অনুমোদনের পর টিকা গ্রহণ করবেন তিনি। 7 ডিসেম্বর থেকে রাশিয়ায় 70-এর বেশি বয়সীদের মধ্যে করোনা ভ্যাকসিন স্পুটনিক 5 প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া বিশ্বের প্রায় 50 দেশ স্পুটনিক 5 কেনায় আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বিপুল চাহিদার কথা মাথায় রেখে স্পুতনিক 5-এর 120 কোটি ডোজ তৈরির কাজ শুরু হয়েছে। ভ্যাকসিন ইস্যুতে পিছিয়ে নেই চীনও। বৃহস্পতিবার চীনের উদ্ভাবিত করোনাভ্যাকের 600 লিটার কাঁচামাল ব্রাজিলে পৌঁছেছে, যা দিয়ে 10 লাখ ডোজ টিকা তৈরি করা যাবে বলে জানিয়েছে সাও পাওলো কর্তৃপক্ষ। চীন থেকে নেয়া কাঁচামাল দিয়ে সাও পাওলোর ল্যাবে ভ্যাকসিন তৈরি এবং প্যাকেজিংয়ের কাজ হবে। 2 দফায় চীনের সিনোভ্যাক ভ্যাকসিনটির প্রায় 4.5 কোটি ডোজ সরবরাহ করবে ব্রাজিল। বৃহস্পতিবার প্রথমবারের মতো কোভিড-19 নিয়ে বিশেষ অধিবেশনের আয়োজন করেছে জাতিসংঘ। অধিবেশনের শুরুতে করোনা মহামারী নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ বাস্তবায়ন, উন্নয়নশীল দেশের জনগোষ্ঠীর মধ্যে টিকার সুষম বণ্টন এবং অর্থনীতি সচলে কার্যকর পরিকল্পনার উপর জোর দেন জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর 40তম স্প্যানটি বসানো হয়েছে। 11 ও 12 নম্বর পিলারের ওপর সকাল 11:15টার দিকে বসানো হয় স্প্যানটি। এই স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর 6 কিলোমিটার। এখন সেতুর মাত্র আর একটি স্প্যান বাকি রয়েছে। এ মাসেই 41তম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে স্প্যান বসানোর কাজ শেষ হওয়ার কথা রয়েছে। 39তম স্প্যান বসানোর 7 দিনের মাথায় এবার বসানো হলো 40তম স্প্যানটি। পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল 2014 সালে, আর 2017 সালের ডিসেম্বর মাসে বসানো হয় প্রথম স্প্যান। এরপর ধাপে ধাপে 39টি স্প্যান বসানো হয়েছে। সেতুর মোট পিলার 42টি এবং এতে স্প্যান বসবে 41টি। 6.15 কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে পদ্মা সেতু। সেতুর ওপরের অংশে যানবাহন ও নিচ দিয়ে চলবে ট্রেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে মাওয়া প্রান্ত থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, বেশ কিছুক্ষণ আগে 40তম স্প্যানটি বসানোর কাজ শেষ হয়েছে, এখন সেখানে কি ধরনের কার্যক্রম চলছে? যে কোনো স্প্যান বসানোর পরে মূল যে কাজটি থাকে সেটি হচ্ছে যে আগের যে স্প্যানটি রয়েছে তার সঙ্গে জোড়া দেয়া, অর্থাৎ এই ঝালাইয়ের কাজটি কিন্তু একটি সময় সাপেক্ষ ব্যাপার। এবং আগে যখন 2017 সালের দিকে যখন স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হয় তখন এই কাজ, অর্থাৎ এই একটি স্প্যানের সঙ্গে আরেকটি স্প্যান জোড়া দিতে কমপক্ষে সপ্তাহখানেকের বেশি সময় লাগতো। কিন্তু আমরা লাস্ট কয়েক মাসে দেখতে পাচ্ছি, অর্থাৎ অক্টোবর নভেম্বরে গত 2 মাসে আমরা দেখেছি 8টি স্প্যান বসেছে এবং এই মাসে আজকেরটি নিয়ে মোট 10টি স্প্যান বসলো। তো সব মিলে যেটি দেখা যাচ্ছে যে এই স্প্যানগুলো বসানোর ক্ষেত্রে খুব স্বল্প সময়ের মধ্যে, অর্থাৎ 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু ঝালাইয়ের কাজ সম্পন্ন হচ্ছে এবং খুব সহজে একটি স্প্যানের সঙ্গে আরেকটি স্প্যান জোড়া লাগছে। এর কারণ হিসেবে যেটি প্রকৌশলীরা বলছেন যে আগে তারা যতটা দক্ষ ছিল সেই তুলনায় একটির পর একটি স্প্যান যত তারা বসাচ্ছে তত বেশি দক্ষ হয়ে উঠছে। এবং এই স্প্যানটি আজকে 40তম স্প্যানটি বসানোর মধ্যে দিয়ে যে 6 কিলোমিটার দৃশ্যমান হলো, আশা করা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে, অর্থাৎ সেতু বিভাগের টার্গেট রয়েছে 10 তারিখের মধ্যেই, ডিসেম্বরের 10 তারিখের মধ্যেই বাকি স্প্যানটি বসানো হয় এবং এই স্প্যানটি বসানো হলে পুরো সেতুটি কিন্তু দৃশ্যমান হয়ে যাবে। তবে বাকি থেকে যাবে, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই রোডে স্ল্যাব এবং উপরের যে উপরের রোডে স্ল্যাব এবং নিচের রেল স্ল্যাব বসানোর কাজ, এটি কিন্তু বাকি থেকে যাবে। এবং প্রকৌশলীরা বলছেন আজকে এই সেতু প্রকল্প, আজকে স্প্যান বসানোর প্রকল্পটি কিন্তু সরেজমিনে প্রত্যক্ষ করেছে পদ্মা সেতুর প্রকল্প পরিচালক জনাব শফিকুল ইসলাম এবং একই সঙ্গে পদ্মা সেতুর প্যানেল অফ এক্সপার্ট এর চেয়ারম্যান যিনি রয়েছেন শামীমুজ্জামান বসুনিয়া থেকে শুরু করে প্রকল্প সংশ্লিষ্টরা সবাই কিন্তু আজকে এখানে উপস্থিত ছিল। তাদের বক্তব্য সেটি হচ্ছে যে স্প্যান সবগুলো বসলো, পদ্মা সেতুর কাজ কিন্তু আরো বাকি থেকে যাবে, কেননা একটি রোডে স্ল্যাব এবং রেল স্ল্যাব বসাতে যথেষ্ট সময় লাগে এবং একই সঙ্গে সেগুলো একটির সঙ্গে আরেকটি জোড়া দিতে হয়। আসলে স্প্যান বসাতে প্রায় 2 বছরের মতো সময় লেগে গেল, সেক্ষেত্রে রোডওয়ে এবং রেলওয়ে স্ল্যাব বসাতে কতদিন সময় লাগতে পারে, আনুমানিক কোনো ধারণা পেয়েছেন কিনা? যখন পদ্মা সেতুতে প্রথম স্প্যানটি বসানো হয় এবং একটি মডিউল, অর্থাৎ একসঙ্গে 4 থেকে 5টি স্প্যান যখন বসে যায় তারপর থেকেই কিন্তু এই রোডে এবং রেল স্ল্যাবগুলো বসানো হচ্ছিল। তবে এই স্প্যান বসানোর পরেই যে রোডে বা রেল স্ল্যাব বসাতে হবে তা না, একটির পর একটি মডিউল যখন শেষ হচ্ছিল তারপরেই সেগুলো বসানো হচ্ছিল এবং ইতিমধ্যে এই রোডে এবং রেল স্ল্যাব কিন্তু প্রায় 3 কিলোমিটারের উপরে বসানো হয়ে গেছে। সুতরাং বাকি যে 3 কিলোমিটারটি রয়েছে সেই 3 কিলোমিটার আশা করা হচ্ছে যে আগামী
1 বছরের মধ্যে সেগুলো সম্পন্ন হবে এবং যে বিষয়টি রয়েছে জাজিরা এবং মাওয়া প্রান্ত যেটি, সেই জাজিরা এবং মাওয়া প্রান্তের রাস্তা থেকে সেতুতে ওঠার মুখের যে ভায়াডাক্ট, সেই ভায়াডাক্টের যে সুপার টি গার্ডারগুলো সেগুলোর নির্মাণ এবং বসানোর যে প্রক্রিয়া সেটি কিন্তু এখনও চলমান রয়েছে এবং সব মিলে অর্থাৎ রোডওয়ে, রেল স্ল্যাব এবং এই সুপার টি গার্ডারের নির্মাণ আগামী 1 বছরের মধ্যে শেষ হবে বলে আশা করছেন প্রকৌশলীরা এবং সেটি শেষ হলেই খুলে দেওয়া হবে পদ্মা সেতু। পদ্মা সেতুর আর মাত্র একটি স্প্যান বসানো বাকি রয়েছে, সেই খবর সহ অগ্রগতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান। 10 ডিসেম্বরের মধ্যেই পদ্মা সেতুর 41তম শেষ স্প্যানটি বসে যাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। কাদের বলেন, সরকারকে কোণঠাসা করতে একটি রাজনৈতিক দল ধর্মীয় অপব্যাখ্যা করে দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। সরকার পাল্টা জবাব দিতে প্রস্তুত। তিনি আরও বলেন, পৃথিবীর অনেক দেশের মতো বাংলাদেশও করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। জানুয়ারি মাসেই দেশে করোনার ভ্যাকসিন পৌঁছে যাবে বলে আশা করছেন তিনি। তিনি বলেন, ভ্যাকসিন আসার আগ পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। পর্যটন এলাকাকে সুরক্ষিত রাখতেই রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়ে কাদের বলেন, প্রশংসা ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায় এখনও কোনো উদ্যোগ নেয়নি। সামাজিক ধর্মীয় কিছু আন্দোলনে উস্কানি দিয়ে যাচ্ছে সরকারকে আজকে কোণঠাসা করার জন্য। আমরা গায়ে পড়ে কারোর সাথে ঝগড়া করব না, আমরা কোনো প্রকার আক্রমণাত্মক কিছু আমরা করতে যাব না। আমাদের উপর আক্রমণ হলে তখন পাল্টা জবাব আমাদেরকে দিতে হবে। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। বিরতিহীন সংবাদ দুপুরে আরও যা থাকছে। রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজি ও নতুন আলুর দাম, চাল তেলের মূল্য কিছুটা বাড়তি। বিশ্বকাপ বাছাই ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দোহায় খেলা শুরু রাত 10টায়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা বাসের 6 যাত্রী নিহত হয়েছেন। সকাল 6:45টার দিকে মির্জাপুরের কুর্নি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের 4 জন ঘটনাস্থলে ও বাকি 2 জন হাসপাতালে নেওয়ার পর মারা যায়। এখনও হাসপাতালে চিকিৎসাধীন 5 বাস যাত্রী। এখনও নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস সকালে মির্জাপুরের কুর্নি এলাকার কাছে বিকল হয়ে পড়ে। যান্ত্রিক ত্রুটি সরাতে বাসটিকে দাঁড় করানো হয় সড়কের পাশে। যাত্রীরা অনেকে বাস থেকে নেমে দাঁড়িয়েছিলেন। এরই মধ্যে হঠাৎ সবজিবাহী একটি ট্রাক বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন 4 বাস যাত্রী। যাত্রী নামে বাসের সামনে ওরকম যাত্রীগুলো দাঁড়িয়ে ছিল, ডাইনে বামে আবার আসিল আর পিছনেও আসিল। তো ওই দিক থেকে যে ট্রাকটা লোড ট্রাক, এই ট্রাকটা এসে মনে করেন পিছন পাশে ধাক্কা মারছে। হঠাৎ করে একটা শব্দ হয়, শব্দ হওয়ার পরে আমি দৌড়ায় বাইরে আসার পরে দেখি যে একটা ট্রাক এবং বাস আমার বাসার ভিতরে ঢুকে আছে। তারপরে আমি যাই বাসার দিকে না তাকায় চেষ্টা করছি অনেকজন যারা নিচে ছিল ওগুলো ওঠানোর জন্য। তারপরে আমি 999 কল দিছি। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি, বর্তমানে তারা চিকিৎসাধীন আছে। এই যাতে বাস এবং ট্রাক আমাদের হেফাজতে নেওয়া হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অন্তত 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা। আমাদের ইমার্জেন্সি থেকে আমরা এই রোগীগুলো ভিতরে পাঠাচ্ছি এবং আমাদের পুলিশ এবং আমাদের এই জায়গায় মহোদয় যারা আছেন এবং আমাদের ডাক্তাররা নিয়মিত সেবা দিয়ে যাচ্ছে। এখন বাকি 3 জনের অবস্থা এখনো আশঙ্কাজনক। ঘটনায় জড়িত ট্রাকটি পুলিশ জব্দ করলেও পালিয়ে গেছে এ চালক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, আহত যারা হয়েছেন তাদের এখন কি পরিস্থিতি জানাবেন, সর্বশেষ কি পরিস্থিতি? আমি প্রথমেই বলি যে নিহতের পরিচয় কিন্তু আমরা শেষ পর্যন্ত মোটামুটি নিশ্চিত করতে পেরেছি। পুলিশ তেমনটি আমাদেরকে জানিয়েছে যে 6 জন নিহত হয়েছে, তার ভিতরে এক নারী সহ 6 জন। তারা হচ্ছে নুন নাহার, শওকত, হান্নান, আশরাফুল, সিরাজুল ও চুন্নু।
এর ভিতরে চুন্নু হচ্ছে ট্রাকের হেল্পার, এমনটি কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। অর্থাৎ যে 6 জন নিহত হচ্ছে তাদের সবার পরিচয় এখন পাওয়া গিয়েছে। আর আহতদের যে বিষয়টি, আহতরা কিন্তু টাঙ্গাইল কুমুদিন উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং এর ভিতরে যে 3 জনের অবস্থা গুরুতর ছিল তারা এখন অনেকটা আশঙ্কামুক্ত। আমরা সর্বশেষ যেটা ডাক্তারদের সাথে কথা বলেছি যে তারা এখন অনেকটাই আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছে। আর ঘাতক যে ট্রাকটি রয়েছে সে ট্রাক এবং বাস দুটি কিন্তু উদ্ধার করে হাইওয়ে পুলিশ জব্দ করে রেখেছে। তবে এই পর্যন্ত কাউকে কিন্তু আটক করা যায়নি, অর্থাৎ ট্রাকের যিনি চালক আছে তাকে আটক করা যায়নি এবং বাসের যে ড্রাইভার বা চালক ছিলেন তাদের বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট তথ্য আর পুলিশের কাছে নেই। তবে নিহতদের লাশ হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সেটা তাদের স্বজনরা যদি এসে যখন পৌঁছাবে তখন তাদের কাছে দিয়ে দেওয়া হবে। তো আমি এখন যে জায়গায় আছি সেই কুমুদিনী মেডিকেল কলেজে হাসপাতালের ভিতরে চিকিৎসাধীন রয়েছে। তাদের চিকিৎসার সকল প্রস্তুতি কিন্তু কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্পন্ন করা হয়েছে। তাদের অবস্থা এখন অনেকটাই আশঙ্কামুক্ত, এমনটি কিন্তু পুলিশ আমাদেরকে, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। এই হচ্ছে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত ও 5 জন আহত সর্বশেষ তথ্য। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। প্রিন্স মোল্লা ওরফে শাওন আহমেদ প্রিন্স প্রধানমন্ত্রী তহবিল থেকে ঋণ পাইয়ে দেয়া, পুলিশ সহ নানা বাহিনী ও মন্ত্রণালয়ের চাকরি, বদলি, পদায়ন থেকে শুরু করে জমি কিংবা পাওনা টাকা আদায়ের কথা বলেও করেছেন অর্থ আত্মসাৎ। আর এ কাজ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার বিশেষ সহকারী ও মাগুরার প্রভাবশালী এক নেতার স্বজন পরিচয়ে। এভাবেই 12 বছরে কয়েকশো ব্যক্তির কাছ থেকে হাতিয়েছেন কোটি কোটি টাকা। সাভারের ফার্মেসি ব্যবসায়ী প্রাণগোপাল। করোনায় প্রধানমন্ত্রী তহবিল থেকে ক্ষুদ্র ঋণের ঘোষণা এলে আগ্রহী হন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার বিশেষ সহকারী পরিচয়ে 50 লাখ টাকা ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে 2,70,000 টাকা হাতিয়ে নেন প্রিন্স। আমি 2,70,000 টাকা দিচ্ছি ওনাকে। তারপরে দীর্ঘদিন ফোন করে আমাকে হুমকি দেখায়, পুলিশই দেখায়, অনেক কিছু হুমকি দেয়। তারপরে একসময় দেখে সে উধাও হয়ে গেছে। একই প্রলোভনে সাভারের নবীনগর থেকে 50-এরও বেশি ব্যক্তির কাছ থেকে নিয়েছেন প্রায় কোটি টাকা। প্রধানমন্ত্রী থেকে লোন ছাড়ছে, তো আপনি 1.5 লাখ টাকা আমার সাথে আর কি কন্ট্যাক্ট হয়েছে যে 1.5 লাখ টাকা দিলে উনি 20 লাখ টাকা লোন নিয়ে দেবেন। এসব অভিযোগে বৃহস্পতিবার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে প্রিন্সের দেয়া তথ্যে উত্তরার 11 নম্বর সেক্টরে তার খালার বাসায় অভিযানে যান গোয়েন্দারা। তবে প্রিন্সের খালার অভিযোগ, টাকা রাখা তো দূরের কথা, খালা খালুর নাম ভাঙিয়েও প্রতারণা করেছে সে। প্রিন্স নিজে জানাচ্ছেন 2008 সালে এ কাজে তার হাতেখড়ি ভগ্নিপতি নজরুলের কাছ থেকে। সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করায় জেলও খাটতে হয় তাদেরকে। জেলের অন্য কয়েদিদের কাছ থেকে পান প্রভাবশালীদের নাম ভাঙিয়ে প্রতারণার আইডিয়া। আমি এই যে কারোর কাছ থেকে 35,000 টাকা নিছি, কারোর কাছ থেকে 5 লাখ টাকা নিছি, এইভাবে নিয়ে প্রতারণার পরে করোনা চলে আসলো। করোনার ভিতরে আর আমি কাজগুলো করতে পারিনি। পরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তৈরি করেন ভিজিটিং কার্ড। 3টি কার্ডে আলাদা আলাদা ফোন নম্বর দিয়ে শুরু হয় প্রতারণা। ভোটার আইডিতে প্রিন্স মোল্লা হলেও ভিজিটিং কার্ডে নাম শাওন আহমেদ প্রিন্স। গোয়েন্দা পুলিশ বলছে প্রভাবশালীদের নাম ভাঙিয়ে প্রতারণাই ছিল তার মূল পেশা। 12 বছরে অর্থ আত্মসাৎ করেছেন কয়েকশো ব্যক্তির কাছ থেকে। সে আমাদের কাছে দাবি করে যাচ্ছে যে একজনকে এই কাজগুলো করে দেওয়ার জন্য 95 লক্ষ টাকা দিয়েছে, আরেকজনকে দিয়েছে 16 লক্ষ টাকা, আরও কিছু মানুষকে বিভিন্ন অঙ্কে টাকা দিয়েছে, নিজেও অনেক অংশ টাকা সে জমা রেখেছে এবং খরচ করে ফেলেছে। তাতে মনে হয় এগুলো লক্ষ কোটি কোটি টাকারই একটা ট্রানজ্যাকশন ছিল। প্রতারণার টাকায় বিলাসী জীবনযাপন করতেন প্রিন্স। বিয়ে 3টি, বাসায় চলত নিয়মিত মাদক সেবনও। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বস্তি ফিরেছে রাজধানীর সবজির বাজারে। সপ্তাহের ব্যবধানে কমেছে শীতকালীন সবজির দাম, কমেছে নতুন আলুর দামও। তবে কেজিতে প্রায় 2 টাকা বেড়েছে চালের দাম, বাড়তি তেলের দামও। বৈরী আবহাওয়া আর সরবরাহ কমের অজুহাতে বেশ কয়েক মাস অস্থির ছিল সবজিসহ নিত্যপণ্যের বাজার। শীতকালীন সবজির সরবরাহ ভালো হওয়ায় স্বস্তি মিলছে কেনাকাটায়।
গেল সপ্তাহে শিম প্রতি কেজি 60 টাকায় বিক্রি হলেও এখন তা পাওয়া যাচ্ছে 40 থেকে 50 টাকায়। ফুলকপি বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতিটি 30 থেকে 40 টাকায়। মূলা পেঁপে মিষ্টি কুমড়ার কেজি 30 থেকে 40 টাকা। দাম কিছুটা কমে নতুন আলু বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। গত সপ্তাহ থেকে এবার দেখলাম যে সবজি একটু ভালো উঠছে, মানে নতুন উঠছে যেগুলো উঠছে, মানে তাও তো দাম একটু বেশি যেগুলো। আর শুক্রবারে একটু দাম একটু বেশি থাকে। ঢাকা শহরে এই শাকসবজিটা এলাকার চেয়ে ঢাকাতে অনেক ডিফারেন্স হয়ে যায়, মধ্যস্বত্বভোগীরা অনেক সমস্যার সৃষ্টি করতেছে। তবে চাল কিনতে এখনো বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। মিনিকেট চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজিতে। 28 জাতের চালের কেজি 48 থেকে 50 টাকা। নাজিরশাইল 60 থেকে 64 টাকা। বেশি দামের জন্য মিল মালিকদের দুষছেন বিক্রেতারা। এটা সম্পূর্ণ কিছু মিল মালিকরাই করে, ওরাই মনে করেন 1 টাকা কমায়, যখন সরকার চাপ দেয় আবার নিয়ন্ত্রণে আসে, আবার সরকার যখন একটু ডিমা দেয় তখন আবার 1 টাকা বেড়ে দেখা। সপ্তাহের ব্যবধানে বেড়েছে ভোজ্য তেলের দামও। বোতলজাত সয়াবিন তেল কিনতে লিটারে 5 টাকা বেশি গুনতে হচ্ছে। শাহিদা আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হঠাৎ করে এই অস্থির চট্টগ্রামের চালের বাজার। এক সপ্তাহে কেজিতে দাম বেড়েছে 6 থেকে 10 টাকা। এতে অনেকটাই দিশেহারা ভোক্তারা। ধারের দাম ও আমদানি শুল্ক বাড়ায় কারণ দাবি ব্যবসায়ীদের। চট্টগ্রামের চাকতাই সোভান সওদাগর রোডের পাইকারি চাল বাজারের দৃশ্য এটি। বাজারের প্রতিটি মোকামে যথেষ্ট চাল থাকলেও হঠাৎ করেই বেড়ে গেছে দাম। সপ্তাহের ব্যবধানে এখানে প্রতি কেজি চালে দাম বেড়েছে 6 থেকে 10 টাকা পর্যন্ত, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। গত সপ্তাহ থেকে এ সপ্তাহ আর 4-5 টাকা 6 টাকা বাড়তি প্রতি কেজিতে। আমার খরচের থেকে দাম বাড়তি, সবকিছু খরচ আয়ের থেকে বেশি হয়ে যাচ্ছে। বাজারে আরো বাড়তি, আমরা কি করব এটা নিয়ে অনেক কাস্টমারের সাথে তর্কাতর্কি হয়। ব্যবসায়ীরা বলছেন বাজারে পুরনো চালের চাহিদা বেশি হলেও সরবরাহ কম। তাদের দাবি ধানের দাম বেশি হওয়ায় কম দামে চাল বিক্রি করতে পারছেন না তারা। যেহেতু ধানের দামটা 900 টাকার থেকে ধানের দাম এখন বর্তমানে 1250 টাকা হয়ে গেছে। 28 চাউল যেটা আপনারা বলেন এটার চাউল ধানটা এর হিসাবে আমাদের চাউল 50 টাকা আমাদের কস্টিং হয়ে যায় তাই। এছাড়া চালের দাম নিয়ন্ত্রণে আনতে আমদানিকারকদের শুল্ক হার কমানো ছাড়া কোনো উপায় দেখছেন না চাল ব্যবসায়ীরা। তাদের দাবি শুল্ক বাড়ায় আমদানিতে আগ্রহ কমেছে ব্যবসায়ীদের। আমরা আমদানিকারকও আবার এখানে লোকাল ব্যবসা করি, তো সরকার যদি 56% যেটা ট্যাক্স আছে এটা যদি 28% যদি করে তাহলে অন্ততপক্ষে চালের দাম কেজিতে 5 টাকা কমে যাবে। চালের বাজার নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের তদারকি শুরু করা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে না চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। কিভাবে হবে চূড়ান্ত হয়নি তাও। তবে অনলাইনে নয়, পরীক্ষা সশরীরে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে জোরালোভাবে কাজ করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এরই মধ্যে 19টি বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। 60টি কৃষি বিশ্ববিদ্যালয় গত বছর থেকেই গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছে। তবে এই পদ্ধতিতে যাচ্ছে না ঢাকা, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা পদ্ধতি জানিয়ে দিয়েছে। করোনা সতর্কতায় 8টি বিভাগে একই সময়ে পরীক্ষা নেওয়া হবে। সেই সঙ্গে জিপিএর ওপর প্রাপ্ত নম্বরও কমানো হয়েছে। কিন্তু বাকি 3টি বিশ্ববিদ্যালয় এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলছে করোনা ঝুঁকি এড়িয়ে কিভাবে পরীক্ষা নেওয়া হবে সেটির পরিকল্পনা চলছে। আমাদের সিদ্ধান্তগুলো সামনে হবে ডিসেম্বরের পরে। আমরা এখনো এই সিদ্ধান্তগুলো এখনো আমরা নেই নাই। ভর্তি পরীক্ষা পদ্ধতি শিগগিরই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। পরীক্ষা সংক্রান্ত উপকমিটি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এইচএসসির ফল প্রকাশের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রক্রিয়াধীন আছে আমাদের অ্যাডমিশন সাব কমিটি, যেটা একটা আছে যে সেই সাব কমিটি গঠন হয়েছে। এখন সেই সাব কমিটির মিটিংটা হয়নি। মিটিংটা হলে পরেই আপনাদেরকে আমরা সঠিক তথ্যটা দিতে পারবো। গুচ্ছ পদ্ধতিতে যাওয়া 19 বিশ্ববিদ্যালয়ও ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে কাজ করছে। এই কমিটি জানিয়েছে উচ্চ মাধ্যমিকের সিলেবাসের ওপর নেওয়া হবে পরীক্ষা। আগামী 19 তারিখে এই 19টি বিশ্ববিদ্যালয় উপাচার্যদের একটা সভা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হবে, যেখানে আমরা
পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কমিটি, উপকমিটি, সাব কমিটি বিভিন্ন অর্থাৎ আমাদের পরীক্ষা সংক্রান্ত যে প্রক্রিয়াটা সেটা আমরা সেদিন থেকে শুরু করব। এইচএসসির ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির তারিখ দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক বছর আগেও বেশিরভাগ ঘরবাড়ি ছিল কাঁচা ও আধা পাকা, আর এখন সেখানে সারি সারি দৃষ্টিনন্দন ভবন। বলছি নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার ৭ গ্রাম ইউনিয়নের পাঁচরুখি, ছনপাড়া ও মাইজপাড়া গ্রামের কথা। অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণের পরই বদলে গেছে এখানকার আর্থসামাজিক অবস্থা। ঢাকা সিলেট মহাসড়কের পাশে ২৫০০ উপজেলার ৭ গ্রাম ইউনিয়নের পাঁচরুখি, ছনপাড়া ও মাইজপাড়া গ্রাম। এখানকার নতুন নতুন বাড়ি দেখলে যে কারো মনে হবে যেন মফস্বল শহরের কোনো আবাসিক এলাকা। গ্রামীণ পরিবেশে সুন্দর এসব ভবন নজর কাড়বে যে কারো। অথচ এক বছর আগেও দৃশ্য এমন ছিল না। এখানকার বেশিরভাগ মানুষের পেশাই কৃষি, অল্প কিছু মানুষ ব্যবসায় জড়িত, চাকরি বা প্রবাসে আছেন খুব কম সংখ্যায়। বাসিন্দারা জানান, জাপানি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য জমি অধিগ্রহণের পর থেকেই বদলে গেছে গ্রামের চিত্র। অধিগ্রহণের টাকায় অনেকেই গড়ে তুলেছেন বাড়ি, যেখানে নিজেরা থাকার পাশাপাশি ভাড়া দিচ্ছেন অর্থনৈতিক অঞ্চলের কর্মীদের। আবার অনেকে জমির টাকায় বাড়িয়েছেন ব্যবসার পুঁজি। তো শ্রমিক আসলে ঘরদুয়ার নতুন নতুন হইতেছে, হবে আরও হইলে দেখা গেছে ওই লোকগুলি কিন্তু এই দেশেই বসবাস করবে। তখন কিন্তু আমরা যারা গ্রামবাসী আছি তারা কিন্তু আরও উপকৃত হব। এলাকার মানুষেরও কর্মসংস্থান বাড়ছে এবং এলাকার বাইরের অনেক লোকও আনাগোনা হচ্ছে এবং এলাকার মানুষ ভাড়ার মাধ্যমে এর মাধ্যমে মোটামুটি অনেক ডেভেলপ হচ্ছে। গ্রামে গড়ে উঠেছে কিন্ডারগার্টেন স্কুল, চালু হচ্ছে ব্যাংকিং সেবাও, আয় বেড়েছে অটো চালক সহ বিভিন্ন পেশার মানুষের। আগে এলাকার মানুষ কম ছিল, এলাকার ভাড়াও কম হইতো, এখন এলাকার বাইরের লোক আছে, বাইরের লোকের বিদায় আমাদের ইনকাম ভালো। যারা টাকা পয়সা পাইছে এরা বাসা বাড়ি করতেছে বা বিভিন্ন সাইডে দোকানপাট রাখছে বা বাড়িঘর রাখছে। স্থানীয়দের দাবি, কিছু মানুষ ক্ষতিরও শিকার হয়েছেন। ক্ষতিগ্রস্তদের অর্থনৈতিক অঞ্চলে কর্মসংস্থানের দাবি করেন তারা। বেশি পরিমাণ জমি ছিল, তারা বেশি টাকা পাইছে, তাদের জন্য উপকৃত। আর কিছু কিছু লোক আছে নিঃস্ব হয়ে গেছে, যাদের অল্প জমি ছিল তারা থেকে যেই টাকা পাইছে অন্য জায়গায় গিয়ে বাড়ি করার মতো, জায়গা কেনার মতো টাকা পায় নাই। অর্থনৈতিক অঞ্চলের জন্য এরই মধ্যে প্রায় ৬০০ একর জমি অধিগ্রহণ করেছে সরকার। নেওয়া হবে আরও প্রায় ৪০০ একর। পুরো অধিগ্রহণ শেষ হলে ভাগ্য বদলাবে আরও অনেক মানুষের। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের আশা, কারখানা চালু হলে আমূল বদলে যাবে পুরো এলাকা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ২৫০০, নারায়ণগঞ্জ। মাসের ব্যবধানে আবার ইতিবাচক ধারায় ফিরেছে পণ্য রপ্তানি। চলতি অর্থবছরের নভেম্বরে ৩০৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে 0.76% বেশি। বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এসব তথ্য প্রকাশ করে। ইপিবির তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম 5 মাস অর্থাৎ জুলাই থেকে নভেম্বরের ১,৫৯২ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে 0.93% বেশি। তবে রপ্তানি কমেছে তৈরি পোশাক খাতে। জুলাই নভেম্বর সময়ে পোশাক রপ্তানি হয়েছে ১,২৮৯ কোটি ডলারের, যা গত বছরের একই সময়ের চেয়ে ১.48% কম। নেতিবাচক রপ্তানি চামড়া ও চামড়া পণ্যও চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে ৩৫ কোটি ডলারের চামড়া ও চামড়া পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ৮.32% কম। কিন্তু ইতিবাচক পাট ও পাট পণ্য রপ্তানি ৫৫ কোটি ডলারের রপ্তানি হয়েছে এই খাতে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৬% বেশি। সুনামগঞ্জের 3টি শুল্ক স্টেশন দিয়ে আবারও কয়লা আমদানি শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে ব্যবসায়ী ও শ্রমিকের মধ্যে। করোনা মহামারীর মধ্যে নভেম্বরের প্রথম সপ্তাহে ভারত থেকে স্বল্প পরিসরে আমদানি শুরু হয়, তবে স্থায়ীভাবে কয়লা আমদানির দাবি ব্যবসায়ীদের। পরিবেশবাদীদের মামলার জেরে 2014 সালের 19 এপ্রিল মেঘালয় রাজ্যে কয়লা ও চুনাপাথর রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারতীয় আদালত। এরপর নিয়মিত আমদানি প্রায় বন্ধ হয়ে যায়, তবে শর্ত সাপেক্ষে মাঝে মাঝে কয়েক মাসের জন্য আমদানির সুযোগ দেয়া হয়। সম্প্রতি আবারও আমদানি শুরু হওয়ায় আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। এলাকায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে, ব্যবসায়ী এবং শ্রমিকদের মধ্যে এক ধরনের শান্তি বিরাজ করছে। এলচি বন্ধ আছেন ভারত থেকে, এখন চলছে, এটা পার্মানেন্ট হলে আমরা লাগে সুবিধাও। আমদানি শুরু হওয়ায় বেড়েছে কাজ, এতে ব্যস্ত হয়ে পড়েছেন শুল্ক স্টেশনের শ্রমিকেরাও।
প্রতিদিন আমরা কয়লা বদ্ধ আছি, আমরা খুব কষ্ট করে চলছি। খোলাতে গিয়া কয়লা মনে করেন আমরা অনেক ভালো চলতে পারি, সেটা আমরা সাইডে বন্ধ হইতো না। তবে আমদানি শুরু হলেও কতদিন চালু থাকবে তা নিয়ে অনিশ্চয়তার কথা বললেন রাজস্ব কর্মকর্তা। আমরা ব্যবসায়ীদের মাধ্যমে যা জানতে পারি এই ধরনের কোনো নাই, কয় মাসের জন্য দিচ্ছে এটা এখনো ঠিক কাজ চলতেছে আর কি, কারণ এটা কতটা সঠিক টাইম তো আমরা জানাই। আমদানিকারকেরা বলছেন কয়লা আমদানি স্থায়ী করার জন্য সরকারের সহযোগিতা দরকার, তাহলে ব্যবসায়ীরা লাভবান হওয়ার পাশাপাশি সরকারও পাবে বিপুল অঙ্কের রাজস্ব। বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি আমার অনুরোধ, ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে যাতে এটা আলোচনা করিয়া পার্মানেন্টলি খোলার জন্য যে মাইনিংয়ের অর্ডার যে তারা চাইছে তারা কোর্টে, এটা যাতে পার্মানেন্ট করে, যাতে কোর্টে এটা মাইনিং অর্ডারটা হয়ে যায়। মাইনিং অর্ডারটা হয়ে গেলেই আমাদের ব্যবসাটা পার্মানেন্ট হবে। 1991 সালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী বড়ছড়া, চারাগাঁও ও বাগড়ি শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়। পরে শুরু হয় চুনাপাথর আমদানি। এতে কর্মসংস্থান হয় প্রায় 30,000 শ্রমিকের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কাতারের চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। দোহার আল খলিফা স্টেডিয়ামে ম্যাচ শুরু আজ রাত 10টায়। বিশ্বকাপ আয়োজক দেশটির মাঠে খেলাটা সহজ হবে না। র্যাঙ্কিং পার্থক্য, শক্তিমত্তার বিচারে অনেক এগিয়ে কাতার। এই ম্যাচে হারানোর কিছু নেই। বড় ম্যাচের আগে খেলা উপভোগের মন্ত্রে শিষ্যদের উজ্জীবিত রাখছেন হেড কোচ জেমিডে। প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে মুখিয়ে জামাল ভুঁইয়া। টিম পারফরম্যান্সের মাধ্যমে পয়েন্ট নিয়ে ফিরতে চান বাংলাদেশ অধিনায়ক। ইউরোপা লিগে প্রত্যাশিত জয় পেয়েছে আর্সেনাল। র্যাপিড ভিয়েনাকে হারিয়েছে 4-1 ব্যবধানে। অন্যদিকে ঘরের মাঠে এসি মিলানের জয় 4-2 গোলে। তবে লাস্কের মাঠে হোঁচট খেয়েছে টটেনহ্যাম। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের 10 মিনিটে লাকাজেটের দূরপাল্লার শটে এগিয়ে যায় আর্সেনাল। বিরতির আগে পাবলো মারি ও এনকিতার নৈপুণ্যে 3-0 গোলে লিড পায় গানাররা। দ্বিতীয়ার্ধের শুরুতে ভিয়েনা 1 গোল শোধ দিলেও 66 মিনিটে আরও 1 গোল হজম করে। গ্রুপ বিতে 5 ম্যাচে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখল মিকেল আর্তেতার দল। এদিকে লাস্কের মাঠ থেকে ড্র নিয়ে ফিরেছে টটেনহ্যাম। 3-2 গোলে এগিয়ে থেকেও ইনজুরি টাইমে লাস্ট ফরওয়ার্ড কারামোকোর গোলে ড্র নিশ্চিত হয় স্পার্সের। Revela logo que havia esse risco. Coreano vai para o 2-1, Young-min Son, o remate e o golo. Aproveitando o espaço. বঙ্গবন্ধু টি-20 কাপে জেমকন খুলনার্দে 174 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছে ফরচুন বরিশাল। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। জহুরুলকে ফেরান তাসকিন, এরপর 90 রানে জুটি গড়েন জাকির হাসান ও ইমরুল কায়েস। 37 করে আউট হন ইমরুল। 63 রানে তাসকিনের দ্বিতীয় শিকার জাকির। সাকিবের ব্যাটে আসে 14 রান। শেষ দিকে মাহমুদুল্লাহর 24 ক্যামিওতে 173 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় খুলনা। এদিকে বিকেল 5টায় মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার রাজশাহী। Don't forget that you've got 2 timeouts in an innings, and surely you would have your own plans or your own ways of doing things. But having said that, you still need to see what is happening in the middle. Who are you going to take that risk of asking one of these batsmen to go and attack? You got to be spot on in terms of shot selection. The bowling has been good. Fielding had been very good apart from that mishap, but that didn't cost them dearly because Tamim was already back in the hut. এ ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।